আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মূলত শিখব টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাজ। এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি মনে করি এটা হচ্ছে ইংলিশের ফাউন্ডেশন। কেন বললাম? কারণ তুমি যদি এই টেন্সটা ভালো করে না বোঝো, ইংলিশের প্রত্যেকটা টপিকে মোটামুটি তুমি একটা ঝামেলায় পড়বা। এবং তুমি যদি টেন্সটা ভালো করে বুঝে যাও, তাহলে দেখবা যে অন্যান্য যে টপিকগুলো আছে সেটা তোমার জন্য বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আজকে আমাদের কাজ হচ্ছে এই টেন্সটাকে খুব ভালো করে শেষ করা, যেন এই টেন্স নিয়ে কোনো সমস্যাই তোমাদের মধ্যে আর না থাকে। আমরা এখানে শিখবো মূলত একটা টেন্স, যে 12 প্রকার টেন্স আছে। প্রথমত 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এর প্রত্যেকটার আবার 4টা করে ভাগ আছে। এই 4টা ভাগকে বাংলায় আমরা কিভাবে বলবো এবং সেটাকে ইংলিশে কোন স্ট্রাকচারে আমরা কনভার্ট করব, এই সবগুলো বিষয় আছে ক্লাসে আমরা শিখবো। তো তোমাদের কাছে অনুরোধ, যারা তোমরা এই ক্লাসটা দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। সময় কম থাকলে স্পিড বাড়িয়ে হলেও দেখবা। ঠিক আছে, চলো শুরু করি। সাধারণত টেন্স বলতে কোনো কাজ সংঘটিত হবার সময়কে বোঝায়। টেন্স হচ্ছে টোটালি 3 প্রকার। আমরা সেটা দেখি। আমরা প্রথমে পাস্ট লিখলাম, এরপর লিখবো প্রেজেন্ট, দেন হচ্ছে ফিউচার। এই হচ্ছে 3 প্রকার টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এর প্রত্যেকটার আবার কয়টা করে রূপ আছে? 4টা করে রূপ আছে। যেমন ধরো, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের কাজ হবে এই প্রত্যেকটা প্রকারের স্ট্রাকচার কেমন হয় এবং এর বাংলা বাক্যগুলো কেমন হয়, একটা বাক্যের মাধ্যমে আমরা টোটাল 12টা রূপে ভাগ করব। চলো খেয়াল করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্সটা আছে, আমরা এটা দিয়ে শুরু করব। প্রেজেন্ট টেন্স মিন্স হচ্ছে বর্তমান কাল। তো বর্তমান কালের মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বলা হয় হচ্ছে সাধারণ বর্তমান। বাংলা এটাকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ধরো কারো যদি কোনো অভ্যাসজনিত কোনো কর্ম বোঝায় বা চিরন্তন সত্য কোনো বাক্য বোঝায়, অথবা কোনো একটা খুবই সাধারণ যে বিষয়গুলো আমরা বলি যে সেই ছেলেটা ভালো, সে একজন ছাত্র, সে ভাত খায়, পাখির আকাশে ওড়ে, বা হাঁস নদীতে সাঁতার কাটে, এরকম যে সাধারণ বাক্যগুলো আছে, এই সবগুলাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তো এরকম একটা বাক্যকে আমরা যদি স্ট্রাকচারাইজড করি, এটাকে কোন ফরমেশনে লিখতে হয়? ধরো প্রথমে লিখতে হয় সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। একটা বাংলা বাক্য দেখো। আমি একটা বাক্য লিখলাম যে আমি আমি একটি কবিতা পড়ি। আমি একটা কি পড়ি? কবিতা পড়ি। সাধারণ একটা অ্যাসার্টিভ, আহ, সাধারণ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটাকে যদি আমি ইংলিশে কনভার্ট করতে চাই, দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি? আই। আমি মানে হচ্ছে আই। ভার্বের বেস ফর্ম, ভার্ব কোনটা এখানে? পড়ি হচ্ছে ভার্ব। তাহলে পড়ি ইংলিশ হচ্ছে রিড। সো আই রিড। কি পড়ি? অবজেক্ট হচ্ছে এ পয়েম, মানে একটি কবিতা। বলো, সোজা না? খুবই সোজা। এখন আই রিড এ পোয়েম, আমি একটি কবিতা পড়ি, এটা হচ্ছে সাধারণ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এর পরিবর্তে যদি আমি বলতাম সে একটা কবিতা পড়ে, তার মানে কি? হি হইতো। আর হি হলে তখন হি এর সাথে কি হইতো? রিডস হইতো। কারণ কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এখানে হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে, অথবা কারো নাম থাকলে, ধরো রাজু, রানা, রানী, কারো নাম আছে, তখনও সেক্ষেত্রে কি হইতো? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতো। এই গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যাব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করি, কি হবে? আগে এটার পরিচিতিটা পাই। ধরো আমি লিখলাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় আমরা কি বলবো? ঘটমান বর্তমান। ঘটমান, ঘটমান বর্তমান। আচ্ছা, ঘটমান বর্তমানটা কি? ঘটমান বর্তমান বা চলমান বর্তমান দুটোই বলা যায়। যে বর্তমানকালে কোনো একটা কাজ হচ্ছে এরকম বোঝায়। তার মানে এই বাক্যটার স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ওকে ফাইন। এখন এটাকে যদি আমি একটু কনভার্ট করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন আমি একটা কবিতা পড়ি, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আমি একটি কবিতা পড়ছি। পড়ছি অথবা পড়তেছি, দুই ভাবেই বলা যায়, তাই না? দেখো, সেম বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করলাম। ওকে, তো এটাকে ইংলিশে কনভার্ট করলে কি হবে? আই। আই এর সাথে কি বসবে? অ্যাম বসবে। আই আম, মূল ভার্ব হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, রিডিং আ পোয়েম।
ওকে, গেল এটা। এখন ধরো যদি এখানে আমি না থেকে অন্য কিছু হতো, তখন কি হইতো? ধরো হি হলে হি এর সাথে ইজ হইতো, দে হলে দে এর সাথে আর হইতো। তার মানে মনে রাখবা, আই এর সাথে অলওয়েজ হবে এম, এবং সকল প্লুরালের সাথে, প্লুরাল সাবজেক্টের সাথে হবে আর, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে ইজ। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে কি আছে? হি, শি, ইট, কারো নাম, এই জায়গাগুলোতে হবে ইজ। ক্লিয়ার? এতটুকু হলো। এখন আমরা এই প্রেজেন্টের পারফেক্ট টেন্সে যাব। চলো প্রেজেন্ট পারফেক্টটা দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে বললো, এর সাধারণ অর্থটা আমরা দাঁড় করাতে পারি এইভাবে যে পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমানটা কেমন? ধরো কোনো একটা কাজ মাত্রই শেষ হলো, কিন্তু সেটা রেস্টটা এখনো রয়ে গেছে, সেটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এটা স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে লিখবা সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের থার্ড ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা আগে যে এক্সাম্পলটা দেখছিলাম, এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে বাংলায় বলি তাহলে কি হবে? হবে এরকম যে আমি একটি কবিতা পড়েছি, পড়েছি। দেখো, বাক্যটার মধ্যে বলতেছে যে মাত্রই পড়ে শেষ করলাম, মানে আমি এটা পড়ছি। অথবা আমি ভাত খেয়েছি, হ্যাঁ, তারা জিপিএ 5 পেয়েছে। এরকম কোন একটা শব্দের শেষে যদি দেখো ছে আছে, অথবা ছি আছে, অথবা ছি, অথবা ছ আছে, এরকম যদি থাকে, তখন বুঝে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা স্ট্রাকচার ওয়াইজ আমরা যদি এখন এটাকে ইংলিশে কনভার্ট করি, হবে আই এর সাথে অলওয়েজ হ্যাভ হবে, আই এবং সকল প্লুরালের সাথে হবে হচ্ছে হ্যাভ, এবং সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে হচ্ছে হ্যাজ। সো আই হ্যাভ রিড। রিড কেন? কারণ এখানে ভার্বের ভি3, মূল ভার্ব যেহেতু রিড, রিডের ভি3 ফর্মও রিডই হয়। সো আই হ্যাভ রিড আ পোয়েম, আই হ্যাভ রিড আ পোয়েম। আচ্ছা, গেল এটা। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটা কি? এটা হচ্ছে পুরা ঘটমান, পুরা ঘটমান বর্তমান, পুরা ঘটমান বর্তমান। ব্যাপারটা কেমন? এই বিষয়টা হচ্ছে যে কোন একটা কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলতেছে এবং সেখানে সময়ের উল্লেখ আছে। মনে রাখবা, এটাও একটা ঘটমান, আবার শুধু কন্টিনিউয়াস একটা ঘটমান, তবে দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। ক্লিয়ার? এখানে সময়ের উল্লেখ থাকবে। চলো এটা স্ট্রাকচারটা আগে দেখি, স্ট্রাকচারটা আগে দেখে নেই। প্রথমে হবে সাবজেক্ট, দেন হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট। আর সময়টা কিভাবে লিখবা? মনে রাখবা যে সিন্স অথবা ফর বসবে, সিন্স অথবা ফর, এরপর হচ্ছে টাইম। কখন সিন্স বসাবে, কখন ফর বসাবা? যদি দেখো নির্দিষ্ট কোনো সময়ের কথা বলছে, তখন হবে সিন্স, এবং সময়ের ব্যক্তি বোঝালে হবে ফর। এক্সাম্পলের মাধ্যমে দেখি বিষয়টা। ধরো এই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আলোকে কনভার্ট করি, তখন এটা হবে যে আমি আমি সকাল থেকে একটি কবিতা পড়ছি। খেয়াল করো তো, বাক্যটার মধ্যে কি বলতেছে? আমি সকাল থেকে একটি কবিতা পড়ছি, বর্তমান কালে চলমান কোন একটা কাজ, তার মানে এখনো পড়তেছি, কিন্তু সাথে সময়ের উল্লেখ আছে, কখন থেকে? সকাল থেকে। এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা এখন ইংলিশে কনভার্ট করি, আই এর সাথে তো আমরা একটু আগেই বললাম যে আই এর সাথে হ্যাভ বসে, সো এখানে হবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। মূল ভার্ব হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, আই হ্যাভ বিন রিডিং আ পোয়েম, আই হ্যাভ বিন রিডিং আ পোয়েম। এখন কথা হচ্ছে সিন্স হবে না ফর হবে? দেখো নির্দিষ্ট করে বলবে সকাল থেকে, তো আমরা এখানে লিখতে হচ্ছে সিন্স মর্নিং। ওকে, তো এই জায়গাটাতে আমরা ফর কখন বসাতাম? যদি এরকম হতো যে 2 ঘন্টা ধরে পড়তেছি, তখন আমরা বলতাম কি, আই হ্যাভ বিন রিডিং আ পোয়েম ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? যদি নির্দিষ্ট করে বলে সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, অথবা নির্দিষ্ট কোনো সালের কথা বলে দেয় 2010 সাল, 20 সাল, এরকম হলে হবে হচ্ছে সিন্স। আবার যদি বলে 10 বছর ধরে, 5 বছর ধরে, 2 সপ্তাহ ধরে, সময়ের ব্যক্তি বুঝালে হবে ফর। আমরা প্রেজেন্ট টেন্সের 4টা নিয়ম শেষ করলাম। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। এখন আমরা পাস্ট টেন্সটা দেখবো।
ওকে, এখন আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? এটাকে বলতে পারি সাধারণ অতীতকাল। সাধারণ সাধারণ অতীত, অতীত। ওকে, সাধারণ অতীত। এটা স্ট্রাকচারটা কেমন হয়? এটা স্ট্রাকচারটা খুব সহজ। প্রথমে সাবজেক্ট, এরপরে ভি টু, এরপর হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো ওই বাক্যটাকে আমরা যদি এখন পাস্ট টেন্স আকারে কনভার্ট করি, হবে যে আমি একটি কবিতা পড়লাম। পড়লাম, আমি একটা কবিতা পড়লাম বা পড়েছিলাম। ঠিক আছে, তো এটা অলরেডি পড়ে শেষ করে ফেলছি, অতীতকালের ঘটনা। সো এটাকে যখন আমরা কনভার্ট করবো ইংলিশে, আই মানে হচ্ছে আমি, আই, এরপরে ভি টু, রিড হচ্ছে পড়া, আর পড়লাম মানে হচ্ছে ভার্বের ভি টু ফর্ম হচ্ছে রিড। সো আই রিড আ পোয়েম। ঠিক আছে, আই রিড আ পোয়েম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যদি এখানে হি হইতো, হি বললেও আমরা কি বলতাম? রিড বলতাম, কারণ এখানে হি সাবজেক্ট, এরপরে ভার্বের ভি টু ফর্ম হচ্ছে রিড। এর সাথে অ্যাজ বাই ইয়েস হবে না। কখন অ্যাজ বাই ইয়েস হবে? শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে। প্রেজেন্ট যদি বোঝায় তখন আমরা কি বলতাম? হি রিডস বলতাম। এখন আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি যে ঘটমান অতীত। ঘটমান অতীত। ঘটমান অতীতটা কেমন? যে অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল বা হইতেছিল, এরকম বোঝায়। স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? স্ট্রাকচারটা লিখতে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ঘটমান অতীত, অতীতকালে কোনো একটা কাজ হচ্ছে এরকম বোঝাবে। তার মানে এই বাক্যটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস বলি তাহলে এভাবে বলতাম যে আমি আমি একটি কবিতা পড়তেছিলাম। পড়তেছিলাম। ক্লিয়ার? আমি একটা কবিতা পড়ছিলাম অথবা পড়তেছিলাম, মানে আগে কাজটা করতেছিলাম, আগে চলমান। এটাকে ইংলিশে কনভার্ট করলে হবে আই ওয়াজ। মনে রাখবা যে আই এবং সকল সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে ওয়াজ, এবং সকল প্লুরাল সাবজেক্টের সাথে বসবে ওয়ার। তাহলে আই ওয়াজ রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত করলে হবে রিডিং। আই ওয়াজ রিডিং আ পোয়েম, আমি একটা কবিতা পড়তেছিলাম। যদি বলতাম সে একটা কবিতা পড়তেছিল, হি ওয়াজ রিডিং আ পোয়েম। যদি বলতাম আমরা একটা কবিতা পড়তেছিলাম, উই ওয়ার রিডিং আ পোয়েম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও শেষ করলাম। এখন আসো পাস্ট পারফেক্ট টেন্সের কথা। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সটা ভালো করে দেখো। এটা হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত কোনটা? যেই অতীতের ঘটনাটা মাত্রই শেষ হয়ে গেছে, মানে আগে শেষ হয়ে গেছে বাট ফলাফলটা এখনো আছে, এরকম বোঝায়। এটা স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? মনে রাখবা সাবজেক্ট প্লাস হ্যাড। এটার মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে শুধু হ্যাডই বসে, প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড বসবে। এরপর হচ্ছে ভি থ্রি, দেন হচ্ছে অবজেক্ট। বাংলা এটাকে বলতে পারি আমরা যে আমি একটি কবিতা পড়েছিলাম। ওকে, পড়েছিলাম, আমি একটা কবিতা পড়েছিলাম। তো এই পড়েছিলামটা আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে মোটামুটি একই রকম হয়। তবে মনে রাখবা এই জায়গাটাতে বাক্যের সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে। সাধারণত পড়েছিলাম ছি যুক্ত কোনো একটা বাক্যই মূলত পারফেক্ট হয়। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা একটা পারফেক্ট সেন্টেন্স। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তখন হবে আই হ্যাড রিড, কারণ এখানে রিডের ভি থ্রি রিডই হয়। আই হ্যাড রিড এ পোয়েম। ক্লিয়ার? আমি একটা কবিতা পড়েছিলাম। আবার এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখন দেখব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত মানে অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান বোঝাচ্ছে। ঠিক আছে? কি বললাম? যে পূর্ব থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে এরকম বোঝালে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং সেটার সাথে কি উল্লেখ থাকবে? প্লাস হচ্ছে সময়ের কথা উল্লেখ থাকবে। এটা স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখবো?
স্ট্রাকচারটা লিখবো হচ্ছে সাবজেক্ট প্লাস তখন হ্যাড এর সাথে বিন যুক্ত হয়ে যাবে, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর হবে সিন্স, আগের মতো আমরা একটু আগে যেরকম তোমার এটা দেখছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম একই রকম সিন্স অথবা ফর, এরপর হচ্ছে টাইম। ক্লিয়ার? এটার বাক্যটা এখন দেখো, বাক্যটাকে আমরা একটু কনভার্ট করি। আমি বলতে পারি যে আমি 2 ঘন্টা যাবত, আমি 2 ঘন্টা যাবত একটি কবিতা পড়তেছিলাম। আমি 2 ঘন্টা যাবত একটা কবিতা পড়তেছিলাম। সো এটাকে কনভার্ট করলে কি হবে? আই হ্যাড বিন রিডিং, আই হ্যাড বিন রিডিং আ পোয়েম। পোয়েম কতক্ষণ যাবত? 2 ঘন্টা যাবত। সো ফর ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আমি যদি বলতাম যে সকাল থেকে পড়তেছিলাম, তখন আমরা বলতাম যে সিন্স মর্নিং, বিকাল থেকে সিন্স আফটারনুন, এরকম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। চলো, ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার ইনডিফিনিট বলতে সাধারণ, এটা কি সাধারণ ভবিষ্যৎকালকে বোঝায়, সাধারণ ভবিষ্যৎ কালকে বোঝায়। ওকে, এটার স্ট্রাকচারটা কেমন মনে রাখবা? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, এরপরে V1, তারপর হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট শেল উইল V1 অবজেক্ট। তো এটাকে আমরা যদি বাংলা ওই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিটে কনভার্ট করি, তখন হবে যে আমি একটি কবিতা পড়বো, পড়বো মানে ভবিষ্যৎকালে আমি একটা কবিতা পড়বো। তো এটাকে ইংলিশে কনভার্ট করলে কি হবে? আই এর সাথে শেল হয়। ওকে, আই এর সাথে এবং উই, মনে রাখবে আই এবং উই এর সাথে শেল হয়, এছাড়া অন্য সকল সাবজেক্টের সাথে উইল হবে। তাহলে আই শল রিড, আই শল রিড আ পোয়েম, আমি একটা কবিতা পড়বো। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে পরবর্তীতে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের বাংলা কি বলতে পারি? ঘটমান, ঘটমান ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ মানে ভবিষ্যৎকালে ঘটবে, ঘটতে থাকবে, এরকম কোনো কিছুকে বোঝায়, বা ভবিষ্যৎকালে চলমান কোনো কাজকে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এটা স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, চলো এই বাক্যটাকে এখন সেম আমি ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট করি। সো এটা হবে যে আমি একটি কবিতা পড়তে থাকবো, পড়তে থাকবো মানে ভবিষ্যৎকালে কোন একটা কাজ করতে থাকবে, আমি একটা কবিতা পড়তে থাকবো। ইংলিশ করলে কি হবে? আই শ্যাল বি রিডিং, আই শ্যাল বি রিডিং আ পোয়েম। ঠিক আছে? আমি যদি বলি যে তুমি একটা কবিতা পড়তে থাকবে, তখন হবে ইউ উইল বি রিডিং আ পোয়েম। আমরা একটা কবিতা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং আ পোয়েম। বুঝাতে পারছি? আমরা এখানে যেটা করতেছি যে প্রত্যেকটা বাক্যের স্ট্রাকচার এবং একই সেম বাক্যটাকে প্রত্যেকটা টেন্সে কনভার্ট করে দেখাচ্ছি, সেই সাথে ইংলিশে কনভার্ট করতেছি। চলো এখন পরবর্তী নিয়মটা দেখি। ওকে, পরে আসো ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, পারফেক্ট কোনটা? এটা হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত ভবিষ্যৎ। এটা কেমন? ধরো ভবিষ্যৎকালে কোন একটা কাজ হয়ে থাকবে, সেরকম বোঝায়, ভবিষ্যৎকালে কোন একটা কাজ হয়ে থাকবে। এটা স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস shall have অথবা will have, will have প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে এটা স্ট্রাকচার। আমি এই বাক্যটাকে যদি এখন ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করি, এটাকে আমরা এইভাবে বলবো যে আমি একটি কবিতা পড়ে থাকবো, আমি একটা কবিতা পড়ে থাকবো, তুমি একটা কাজ করে থাকবে, তারা পড়াটি শেষ করে থাকবে, এরকম যে ভবিষ্যৎকালের কোনো একটা কাজ মাত্রই শেষ হয়ে যাবে, এরকম একটা অর্থ বোঝাবে। এটাকে ইংলিশে কনভার্ট করলে কি দাঁড়ায়? আই
shall have, I shall have, এখানে ভার্বের V3 হচ্ছে পড়া, তার মানে রিডই হবে। রিড, I shall have read a poem, আমি একটা কবিতা পড়ে থাকবো। এখানে যদি ইউ হইতো তাহলে ইউ উইল হ্যাভ রিড আ পোয়েম হতো। মনে রাখবা আই আর উই এর সাথে শেল বসে, এছাড়া অন্য সকল সাবজেক্টের সাথে কি বসবে? উইল বসবে। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোনটা? এটা হচ্ছে পুরা ঘটিত, ঘটিত না, পুরা ঘটমান ভবিষ্যৎ। পুরা ঘটমান ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ কালে ঘটতে থাকবে এমন একটা কাজকে বোঝাবে, এবং তার সাথে কি থাকবে? এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। দ্যাট মিনস একটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ ঘটতে থাকবে সেটা। আর পুরা ঘটিত হচ্ছে যে ভবিষ্যৎকালে ঘটতে থাকবে এবং সেক্ষেত্রে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে। ওকে, এটার স্ট্রাকচারটা কি দাঁড়ায়? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been, will have been, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, দেন অবজেক্ট, এরপরে সেম আগের মতো সিন্স, সিন্স অথবা ফর, প্লাস হচ্ছে টাইম। ক্লিয়ার? তো এই বাক্যটাকে চলো আমরা এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করি। আমি আমি কখন থেকে, ধরো আমি সকাল থেকে, সকাল থেকে একটি কবিতা পড়তে থাকবো, পড়তে থাকবো। তার মানে তে থাকবো কথাটা উল্লেখ থাকবে, চলমান। ঠিক আছে, আমি সকাল থেকে একটা কবিতা পড়তে থাকবো, তারা বিকেল থেকে ক্রিকেট খেলতে থাকবে, এরকম চলমান বোঝাবে। আর সময়ের কথা উল্লেখ থাকবে। চলো তো এটাকে কনভার্ট করলে হয় আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আই শ্যাল হ্যাভ বিন রিডিং আ পোয়েম, আ পোয়েম, আই শ্যাল হ্যাভ বিন রিডিং আ পোয়েম, কখন থেকে? সিন্স মর্নিং, সকাল থেকে। এই তো হয়ে গেল। তো এটার মাধ্যমে আমরা মূলত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের যে 12 প্রকার টেন্স আছে প্রত্যেক প্রকারের বাংলা উদাহরণ এবং স্ট্রাকচার সম্পর্কে জানছি। তোমরা যেটা করবা, তোমরা যে কোনো একটা বাক্য লিখে সেটাকে অন্য বাক্যে 11 প্রকার বাক্যে কনভার্ট করবা, বাংলায় এবং ইংলিশেতে স্ট্রাকচার ওয়াইজ লিখবা। লিখতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন তো আমি আছি, ইনশাল্লাহ তা সলভ করে দিব। আর এগুলো ছাড়াও আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানো, আমি সেই নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।